পুজোর মধ্যে একদিন রাত্রে মদ খেতে খেতে মৃন্ময় ফোন করে বন্ধু প্রতিমকে। উদ্দেশ্য একটাই, লাল জলে নেশা চড়াতে চড়াতে দুই বন্ধু মিলে একটু গল্পগুজব করবে। সাক্ষাতে দেখা করা হয়ে ওঠে না এই ব্যস্ততার জীবনে। একজন কলকাতা বাসিন্দা তো আরেকজন কৃষ্ণনগরে থাকে, তাই মাঝে মধ্যেই দুই বন্ধুর মধ্যে চলে দূরাভাষে বার্তালাপ। কিন্তু আজ ফোন করতেই ফোনটা প্রতিম না ধরে ধরল ওর স্ত্রী টাপুর। মৃন্ময় যতটা সম্ভব গলাটাকে একটু ঝালিয়ে নিয়ে বলল, কি টাপুর, আমার বন্ধু কই? টাপুর নিরাশ গলায় বলল, আকণ্ঠ গিলে এখন অঘরে ঘুমাচ্ছে তোমার বন্ধু। ওকে কি কিছু বলতে তুমি মৃন্ময়দা? না না, এমনি ফোন করেছিলাম। অনেকদিন কথা হয় না প্রতিমের সাথে, তাই ফোন করলাম। কেমন আছো তোমরা বলো? পুজোতে ঠাকুর দেখতে বেরোওনি? টাপুর চুপ। মৃন্ময়ের প্রশ্নের কোনো জবাবই সে দিচ্ছে না। ফোনের দুপ্রান্তেই কিছুক্ষণের নীরবতা। তারপর সেই নীরবতা ভেঙে মৃন্ময় আবারও বলে উঠল, কি হলো টাপুর, চুপ করে আছো কেন? কিছু হয়েছে? এবার টাপুর কেঁদে উঠল, কাঁদতে কাঁদতে বলল, তোমার বন্ধু আমাকে আর ভালোবাসে না মৃন্ময়দা। এই জীবন ব্যর্থ আমার। বিশ্বাস করো, মরে যেতে ইচ্ছে করে, কিন্তু মরতে পারি না ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে। আমার ধৈর্যের অভাব ঘটলে আমার ওই 14 বছরের ছেলেটার যে মাতৃবিয়োগ হবে। সত্যি বলছি তোমায়, না হলে কবেই মরে যেতাম আমি। মৃন্ময় বুঝতে পারে না টাপুরের কথা। তার নেশা ছুটে যেতে থাকে। প্রতিম আর টাপুরের সম্পর্কে তৃতীয় কেউ আসলো নাকি? এ তো ভাবাই যায় না। টাপুরকে সান্ত্বনা দিতে মৃন্ময় টাপুরকে বলল, না না টাপুর, তোমার কোথাও ভুল হচ্ছে। প্রতিম ওরকম ছেলেই নয়। ও তোমায় কত ভালোবাসে। ও যাবে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করতে? হতেই পারে না। আর যাই হোক, আমার বন্ধুর কোনো বাজে সম্পর্ক কারোর সাথে থাকতেই পারে না। এই বয়সে এসে কি আর রোমান্স করার মানসিকতা আছে নাকি আমাদের? টাপুর মৃন্ময়ের মুখের কথা ছিনিয়ে নিয়ে বলল, সম্পর্ক শুধু কোনো মহিলার সাথে তৈরি করলেই সেটা খারাপ? কেন, অন্য কিছুর মধ্যে মজে গেলেও কি বউকে ঠকানো হয় না? তোমরা সবাই তো মদ খাও। আমি তো কোনোদিন প্রতিমের মদ খাওয়া নিয়ে কখনো কোনো বাধা দিইনি। মাঝে সাঝে অল্প একটু খেতেই পারে, কিন্তু এখন তো সে প্রায় রোজই বসে পড়ে রাত 9টা বাজলে। কারখানা থেকে এসে লেবারদের টাকা পয়সা মিটিয়ে দিয়ে বসে পড়ল বোতল নিয়ে। রোজ কোনো না কোনো সঙ্গী জুটে যায়। যেদিন জোটে না কেউ, সেদিন একাই বসে পড়ে বোতল আর গ্লাস নিয়ে। ঘরটা এখন আর গৃহস্থের ঘর নেই, একটা পানশালা হয়ে গেছে। এই পুজোর দিনে ছেলে গেছে তার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে। আমি ওকে বললাম, চলো আমরাও ঘুরে আসি একটু কোথাও থেকে। বলে কিনা, একা যাও, তোমাকে সময় দেওয়ার সময় নেই আমার। এটা কি কোনো কথা হলো বলো তো মৃন্ময়দা? স্বামী দুবেলা খেতে পড়তে দেয় বলে সে আমার মনের খোঁজ রাখবে না? আমি তো প্রথম থেকেই ওর সাথে বন্ধুর মতো মিশেছিলাম। ও কেন এইভাবে মদ্যপ হয়ে আমার জীবন নরক করে তুলছে? পঙ্গু গরিব স্বামীর ঘর মেয়েরা হাসতে হাসতে করতে পারে, কিন্তু মদ্যপ স্বামীর সাথে ঘর করা যায় না গো। সত্যি বলছি, আমি যদি প্রিয়ার মতো চাকরি করতাম, তাহলে সত্যি সত্যি তোমার বন্ধুর সাথে থাকতাম না। যে সংসারে স্বামী তার স্ত্রীকে বুঝতে পারে না, তার ভালো লাগা খারাপ লাগার কদর করে না, সেখানে থেকে কি লাভ? আর কত আত্মসম্মান নষ্ট করে এভাবে থাকতে হবে কে জানে। টাপুর কথা শেষ করেই উল্টে প্রশ্ন করে বসল মৃন্ময়কে, তুমিও কি এখন মদের গ্লাস নিয়ে বসে আছো নাকি? ঠাকুর দেখতে না বেরিয়ে হঠাৎ বন্ধুকে ফোন করলে যে বড়? মৃন্ময় ভ্যাবাচাকা খেয়ে যায় টাপুরের প্রশ্নে। সে যথাসম্ভব নিজের গলাকে স্বাভাবিক রেখে বলল, না না, আমি বসিনি আজ। পুজোর মধ্যে এসব আবার কেউ খায় নাকি? ফ্যামিলিকে টাইম দিতে হবে না? আসলে আজ আশেপাশের ঠাকুরগুলো দেখেই বাড়ি ফিরে এসেছি। বাড়িতে বসে আছি, প্রিয়া খাবার বাড়ছে, তাই ভাবলাম এরই ফাঁকে একটু ফোন করি প্রতিমকে। তোমাদের পুজো কেমন কাটছে একটু জানি। যাই হোক, ঠিক আছে, পুজোর দিনে আর কান্নাকাটি করো না। আমি কথা বলবো প্রতিমের সাথে। সেদিনের মতো ফোন রেখে দিল মৃন্ময়। সেদিন সে মদ খেলো বটে, তবে টাপুরের জন্য তার মনটা খুব খারাপ হলো। মেয়েটা চাকরি করে না বলে প্রতিম এভাবে তার জীবনটা নষ্ট করে দিতে পারে না। প্রিয়া বেশ রাতে ঘরে ঢুকলে তাকেও জড়ানো জড়ানো গলায় টাপুরের দুঃখের কথা জানালো মদ্যপ মৃন্ময়।
সাথে বলল, প্রতিম গাধাটার সাথে কথা বলতে হবে। এত সুন্দর কাপল, এত সুন্দর সাংসারিক জীবন, সেই জীবনটা মদ খেয়ে এভাবে নষ্ট করতে পারে না প্রতিম। প্রিয়া মাতাল হয়ে থাকা স্বামীর কথা শুনল বটে, তবে উত্তর কিছুই দিল না, কারণ প্রিয়ার কাছে মৃন্ময়ের কথাগুলো খুব হাস্যকর মনে হলো। বিজয়ার পর আবারও একদিন বন্ধুকে ফোন করে বসলো মৃন্ময়। বেশ রাত করেই ফোনটা করেছিল সে, তবে সেদিন সে মদ খায়নি, কারণ নিজে মদ খেয়ে বন্ধুকে মদ খেতে বারণ করবে এটা হয় না। প্রতিমকে ফোন করতেই দেখা গেল প্রতিম যথারীতি নেশায় মত্ত, তবে আজ ঘুমায়নি, জেগেই আছে। মৃন্ময় বিজয়ার শুভেচ্ছা জানিয়ে জিজ্ঞেস করল, কিরে, পুজো কেমন কাটালি? কোথায় কোথায় ঘুরলি বল? প্রতিম জড়ানো গলায় বলল, পুজো ভালোই কেটেছে। সন্ধে হলেই বসে গেছি, আমি, সে ও সখা। বলেই খুব জোরে জোরে হাসতে লাগলো সে। পুজোয় রোজ মদ খেয়েছিস তুই প্রতিম? কেন রে, এমন করে বলছিস যেন তুই বাদ দিয়ে খেয়েছিস? তুইও তো শালা রোজই খেয়েছিস। কি খাসনি বল বল। তা খেয়েছি, তবে ওদেরকে ঠাকুর দেখিয়ে তবেই খেয়েছি। রোজ বেরিয়েছিলি? না, রোজ বেরোয়নি। দুদিন বেরিয়েছিলাম ওদের সাথে। দুদিন এখানে দুই বন্ধুর ফ্ল্যাটে ছিলাম, সেখানে সদল বলে পার্টি করেছি। তবে প্রিয়া কোনো অভিযোগ করতে পারবে না, ওদের ঠাকুর দেখিয়ে নিয়ে এসে তারপরে খেয়েছি। হ্যাঁ, সেটা অবশ্য রাত 1টায় বসে 3টেয় উঠেছি, কিন্তু ঘুরিয়ে তো নিয়ে এসেছি। প্রতিম জড়ানো গলায় বলল, তারপরেও প্রিয়া কোনো অভিযোগ করল না? বাহ বাহ, বেশ বেশ। কিন্তু তুই কি করছিস প্রতিম? রোজ কেন খাস এসব? আর বউকে সময় দিচ্ছিস না কেন? টাপুর তোকে কত ভালোবাসে বলতো, সেই ভালোবাসাকে দূরে ঠেলে তুই এইসব ছাইপাস নিয়ে পড়ে আছিস। মৃন্ময়ের এই কথা শুনে হো হো করে খুব হাসল প্রতিম। হাসতে হাসতেই বলল, ঝাঁঝরি সূচকে তার পিছনের ফুটো দেখাচ্ছ ভাই? মানে কি বলতে চাস তুই? ভাই, আমায় জ্ঞান দেওয়ার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখ। তুই কোন মহান পুরুষ রে? নিজের বউয়ের সাথে তুই কি করিস যে আমায় জ্ঞান দিতে এসেছিস? মৃন্ময় অবাক হয়ে বলল, আমি আবার কি করলাম প্রিয়ার সাথে? কি করলি আবার বড়াই করে প্রশ্ন করছিস? তোর বউ চাকুরে, মাসে খুব কম করে হলেও 70-80 হাজার টাকা মাইনে পায়। তারপরেও কি তোর অত্যাচার সহ্য করে না? আমি তো আমার বউ ছেলেকে খাওয়াই, পড়াই, তাদের প্রয়োজনে সবটুকু দিই। তুই দিস কি তোর বউকে কিছু? বউয়ের রোজগারটা তো দিব্যি তোর সংসারে লাগিয়ে চলেছিস। নিজের সমস্ত দায়িত্বগুলো বউয়ের কাঁধে চাপিয়ে দিয়েছিস বলেই না সপ্তাহে 2-3 দিন স্কচের বোতল খুলে বসতে পারিস। এসছিস আমায় জ্ঞান দিতে। নিজের বউয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছিস কখনো প্রিয়া কতটা কষ্টে আছে? অন্যের বউয়ের দুঃখে আঁতেল হয়ে দুঃখ দেখাতে সবাই পারে, কিন্তু নিজের বউয়ের দুঃখ কজন বোঝে বলতো? প্রিয়ার দুঃখ? প্রিয়ার আবার কিসের দুঃখ? আমি যত পেগই খাই না কেন, প্রিয়ার সাথে কখনো অসভ্যজিত আচরণ করি না। প্রিয়া বলতেই পারবে না, জিজ্ঞেস করে দেখিস ওকে। আচ্ছা, তোর গ্লাস, তোর মদের সাথে চাট, সাথে ঠান্ডা জলের বোতল কে সাপ্লাই দেয় তোকে? তুই যখন বেডরুমে বসে মদ গিলিস তখন প্রিয়ার সময় কাটে কি করে? না পারে মেয়েদের ঘরে গিয়ে বসতে, না পারে নিজের ঘরে গিয়ে বসতে। শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে বসতেও হাজার সমস্যা থাকে। প্রিয়ার নিজের বেডরুমটাকে তুই অস্বস্তিকর করে রাখিস। নিজের মদের যোগান পেতে বউকে বার অ্যাটেন্ডেন্ট বানিয়ে ফেলিস। তারপরেও বলছিস প্রিয়ার সাথে অসভ্যচিত আচরণ করিস না। আর কি কি করলে তোর মনে হবে যে না, এটা করা ঠিক হয়নি? এবারে কি তাহলে প্রিয়াকে ক্যাবারে ডান্সার বানাবি? প্রতিম! বেশ জোরে চিৎকার করে ওঠে মৃন্ময়। মুখ সামলে কথা বলবি। জানিস প্রিয়ার কত সম্মান? ছদ্মনামে লিখলেও প্রিয়ার লেখা কবিতা কত মর্যাদা পায় পাঠক মহলে। 9 করে 5টা কবিতার বই বের হয়ে গেছে প্রিয়ার। কত নামি দামি আবৃত্তি শিল্পী ওর কবিতা আবৃত্তি করেন, আর তুই ওর সম্পর্কে বেফাস কথা বলছিস। আমি বললেই বেফাস বলে ফেলা হলো। এরপর লোকে যখন প্রিয়াকে মাতালের স্ত্রী বলবে তখন মানসম্মান থাকবে তো ওর? কেন আমি মাতাল? আমি ভালো চাকরি করি, সেটা কি প্রিয়ার জন্য যথেষ্ট নয় আমাকে প্রিয়ার স্বামী হিসেবে পরিচয় দেওয়ার জন্য?
না, যথেষ্ট নয়। একটা ভালো চাকরি করলেই 7 খুন মাপ হয়ে যায় না। সবাই জানে মৃন্ময় যেখানে মদের আসর সেখানে। এই তো তোর রেপুটেশন। আমরা তোর যারা বন্ধু তারা সবাই চায়ের বৈঠকে তোকে ডাকি না কখনো, কিন্তু মদের বৈঠকে তোকে ডাকা চাই। এতে তোর সম্মান হয়তো বাড়ে আমাদের মাতালের কাছে, কিন্তু তোর বউ আর মেয়েদের সম্মান কমই হয়, বাড়ে না। আমার বউ একটা 8 পৌড়ে মেয়ে। সে না রোজগার করে, নাকি তার নিজস্ব কোনো সামাজিক স্ট্যাটাস, সামাজিক পরিচয় আছে। তবুও তার এই বাড়িতে যে সম্মান আছে সেটা তোর বাড়িতে তোর বউয়ের সম্মান পাওয়ার চেয়ে বেশি। আমি কোনোদিন নিজের বেডরুমে বসে মদ গিলি না, বাইরের ঘরে বসি, যাতে নিজের ঘরে টাপুর নিজের মতো করে নিজের সময় কাটাতে পারে। তুই তো শালা সেই স্পেসটুকুও দিসনি তোর বউকে। আমি টাপুরকে শুধু ওর ভাগের সময় দিই না, বাকি ওর জীবনের সবটুকু প্রয়োজন আমি মেটাই। তাতেই টাপুর তোর কাছে কেঁদে ফেলেছে। আর প্রিয়া তোর কাছ থেকে কিছুই পায় না, তবু উফ টুকুও করে না। তোর লজ্জা হয় তুই স্বামী হিসেবে, বাবা হিসেবে এতটা খারাপ বলে? এসছিস টাপুরের দুঃখ বুঝতে। আগে নিজের বউয়ের ফিলিংস বোঝ, তারপরে অন্যের বউয়ের কষ্ট বুঝিস। ফোন রাখ তুই এখন, তোর জ্ঞান শুনতে আর ভালো লাগছে না। মৃন্ময় ফোনটা রেখে দিয়ে চুপ করে বসে থাকে কিছুক্ষণ। সে তো তার নিজের মনের আরামের জন্য মদ খায়। কর্পোরেট জগতের নোংরা পলিটিক্সকে ফেস করতে করতে ক্লান্ত হয়ে মদ খায়, কিন্তু তাতে প্রিয়ার সমস্যা কোথায়? নিজের বেডরুমটা নিজের বলেই তো এই ঘরটাকে বেছে নেয় খাওয়ার জন্য। তাতে প্রিয়ার একাকিত্ব কিভাবে তৈরি হয়? তাতে প্রিয়া কেন অস্বস্তিতে পড়ে? আজ সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে মৃন্ময়ের। নিজের বউ ভাত খাওয়ার সময় যদি জলের বোতল এগিয়ে দিতে পারে, তাহলে মদ খাওয়ার সময় জলের বোতল সাপ্লাই করলে তার অপমানে লাগবে কেন? হ্যাঁ, একথা ঠিক যে সে মদটা খাই পারমাতাল হওয়ার জন্য, যাতে সমস্ত কিছু ভুলে গিয়ে সে ঘুমোতে পারে। কিন্তু আকণ্ঠ খেয়ে কি প্রিয়ার সাথে কখনো খারাপ ব্যবহার করেছে? তার তো মনে পড়ে না। অবশ্য মনে রাখার মতো অবস্থায় সে কখনো থাকেও না। তবে প্রিয়া কখনো তাকে কোনো দিন কখনো কিছু বলেনি। তাহলে সে কি করে বুঝবে যে তার এই মাতাল হওয়ায় প্রিয়ার আপত্তি আছে? না, প্রিয়ার সাথে কথা বলতে হবে। এরপর দিন 15 মৃন্ময় মদ ছুঁয়েই দেখল না। রোজ অফিস থেকে ফিরে হয় প্রিয়ার সাথে রান্নাঘরে কাটায়, কিংবা প্রিয়ার সাথে বসে সিনেমা দেখে বা গল্প করে। মৃন্ময় এই 7 দিনে লক্ষ্য করল প্রিয়ার কঠিন আর ক্লান্ত মুখটা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। জীবনমুখী কবিতা লেখার সাথে সাথে 2-1টা ভালোবাসার কবিতাও লিখছে। এক প্রকাশককে তো সেদিন বলেও দিল ফোনে, আমাকে আরো কয়েকটা দিন সময় দিতে হবে দাদা। অফিস থেকে ফিরে কিছু প্রয়োজনীয় ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকি, তাই লিখতে একটু সময় লাগছে। তবে কি প্রিয়া নীরব অভিমান বই নিয়ে চলেছিল? টাপুরের মতো সে 8 পৌড়ে নয় বলে, তার প্রখর ব্যক্তিত্ব আছে বলে সে কোনোদিন মুখ ফুটে বলেনি মৃন্ময়ের ব্যবহারে সে কতটা অসন্তুষ্ট। সে চিৎকার করে কেঁদে কেটে নিজের অধিকার বুঝে নিতে চায়নি বলে কি নিঃশব্দে একটু একটু করে মৃন্ময়ের জীবন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিল? এত বড় ভুল সত্যি তো তার সাথে করা ঠিক হয়নি। একবার প্রিয়ার জায়গায় নিজেকে বসানো উচিত ছিল তার। এরই মধ্যে নভেম্বরে এক বন্ধুর বাচ্চার অন্নপ্রাশনের দিন ঠিক হলো। মৃন্ময়ের বড় হয়ে ওঠা কৃষ্ণনগরে, তাই চাকরি সূত্রে কলকাতার বাসিন্দা হলেও কৃষ্ণনগরের সাথে একটা বিনিসুতোর সম্পর্ক আজও রয়ে গেছে তার। ওখানকার বন্ধুরা আজও তাদের বিশেষ আনন্দের দিনে মৃন্ময়কে সপরিবারে নিমন্ত্রণ করে। তাই এবারও কৃষ্ণনগরের আরেক বাল্যবন্ধু তমালের মেয়ের অন্নপ্রাশনে ডাক পেল মৃন্ময়। বিয়ের প্রায় 17 বছর বাদে তমালের বাচ্চা হয়েছে, তাই আনন্দটা অন্য সবকিছুর থেকে বহুগুণ বেশি আছে। ঠিক হলো মৃন্ময় 2 মেয়ে থেকে যাবে দাদু ঠাকুমার কাছে। স্কুলের সামনেই পরীক্ষা, অতএব একদিনও ছুটি করা চলবে না। তাই মৃন্ময় আর প্রিয়া একদিনের ছুটি নিয়ে কৃষ্ণনগর যাবে। যেদিন যাবে তার পরের দিন ফেরত আসবে। মৃন্ময় ঠিক করলো নিজে গাড়ি ড্রাইভ করে যাবে, এবার আর ড্রাইভার নেবে না। প্রিয়া তাতে বিরোধ করল। সে বলল, ড্রাইভার ছাড়া যাওয়া ঠিক হবে না। তুমি তো কৃষ্ণনগর যাচ্ছ মানেই ড্রিঙ্ক করবে, আর 2-1 পেগ তো খাও না। যখনই খাবে তখন পেটের মদ মাথা অবধি না পৌঁছানো অবধি তো থামতে পারো না। অতএব পরের দিন ওভাবে গাড়ি ড্রাইভ করে কলকাতায় ফেরাটা মোটেও ঠিক হবে বলে মনে হয় না আমার।
মৃন্ময় হাসতে হাসতে বলল, প্রিয়া, প্রায় দিন 20 তো হতে চলল, মদ কি খেয়েছি? প্রিয়া নির্লিপ্তভাবে জবাব দিল, খেতে কতক্ষণ? এর আগেও তো বহুবার আর খাবো না বলে আবার ধরেছ। এমন কোনোবার হয়েছে তুমি কৃষ্ণনগর গেছো আর মদ খাওনি? প্রত্যেকবার তো তুমি স্পন্সর করো মদের। এবার তো প্রমোশন পেয়েছো, অতএব মদের জন্য 1000-10 টাকা তো এমনি উড়িয়ে আসবে। সে তোমার টাকা তুমি ওড়াবে, তাতে আমার কিছু বলার নেই, কিন্তু ড্রাইভারটা নিও, না হলে ট্রেনে চলো। মাত্র তো কয়েক ঘন্টার মামলা, ট্রেনে যেতেও কোনো অসুবিধে নেই আমার। কিন্তু মৃন্ময় প্রিয়ার কোনো কথা শুনল না, নিজেই ড্রাইভ করে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিল। পুরো রাস্তায় প্রিয়া চুপ করে বসেছিল গাড়িতে। দু একটা কথা যাও বলেছে, সেটা মৃন্ময়ের করা কিছু প্রশ্নের উত্তর হিসেবে। মৃন্ময় পুরো রাস্তায় লক্ষ্য করল প্রিয়ার মুখটা আবার সেই আগের মতো কঠিন আর ক্লান্ত হয়ে উঠেছে। একটা চাপা কষ্ট যেন গুমড়ে গুমড়ে ছড়িয়ে পড়ছে ওর মুখমণ্ডলের উপরে। এর আগে প্রিয়ার এই অভিব্যক্তিগুলো মৃন্ময় চোখে ধরা পড়ত না, কিন্তু যখন থেকে মদের বোতল থেকে নজর সরিয়েছে সেদিন থেকেই প্রিয়ার না বলা সব কথাগুলো তার চেহারায় দেখতে পায় মৃন্ময়। মেয়েটা প্রথম থেকেই বড় চুপচাপ, চিৎকার করে লড়াই করে নিজের অধিকার বুঝে নেওয়ার মতো মানুষ প্রিয়া কোনোদিনই ছিল না। কৃষ্ণনগর পৌঁছিয়ে হোটেলে উঠল ওরা। সব বন্ধুরা একে একে এসে দেখা করতে লাগলো মৃন্ময়ের সাথে। মৃন্ময় এসেছে মানেই আজ রাতে একটা আসর বসবে বন্ধুদের। কারোর বই বাধা দিতে পারবে না, কারণ মৃন্ময় কৃষ্ণনগরে এলে সবার মৃন্ময়ের সাথে সেই রাতে আড্ডা দেওয়া বাধা থাকে। মৃন্ময় হোটেলে 2টো রুম বুকিং করে একটি ঘরে সব বন্ধুদেরকে নিয়ে মস্তি করবে বলে। এবারেও এই নিয়মের অন্যথা কিছু হয়নি। প্রিয়া জানে এবারও তাকে হোটেলের রুমে একা একা রাত কাটাতে হবে। যাই হোক, তমালের মেয়ের অনুষ্ঠানে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। সন্ধেবেলা নিজেদের পাড়ার সেই পুরনো ঠেকে যেতেই সবাই মৃন্ময়কে চেপে ধরল। কিরে মৃন্ময়, এবার কি খাওয়াবি আমাদের? টিচার্স, নাকি ভ্যালেন্টাইন, নাকি সিঙ্গেলটন? সেই আড্ডায় প্রতিমও ছিল। মৃন্ময় প্রতিমের দিকে তাকিয়ে বলল, কিরে শালা, তুইও খাবি নাকি? প্রতিম ভাবলেশহীন ভাবে বলল, আমি তো এমনিই খাই, তুই খাওয়ালেও খাবো, তুই না খাওয়ালেও খাবো। তবে ভাই, যদি খাওয়াস তো বিনা জ্ঞান দিয়ে খাওয়াবি। খাওয়ার পরে তোর এই মেলা ফ্যাচ ফ্যাচ শুনতে ভালো লাগবে না আমার। বন্ধুর কথা শুনে মৃন্ময় একটু হাসল, তারপর সব বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আমি খাবো না, তোরা খেলে খেতে পারিস, যেটা খেতে চাস, আমি টাকা দিচ্ছি। সব বন্ধুরা মৃন্ময়ের কথায় হতবাক। মৃন্ময় বলছে যে সে মদ খাবে না? মদের আসর মানেই তো মৃন্ময়ের উপস্থিতি। মৃন্ময় ছাড়া মদের আসর জমে নাকি কখনো? সবাই প্রায় একসঙ্গে বলে উঠল, কেন রে মৃন্ময়, মদ খাবি না কেন? তোর শরীর খারাপ? মৃন্ময় হেসে বলল, না না, শরীর টরীর খারাপ হয়নি, আমি এমনিই খাবো না, কারণ মদ আমি ছেড়ে দিয়েছি। কেউ কিছু বলার আগেই প্রতিম বলে উঠল, হঠাৎ সাধু হয়ে গেলি যে বড়, কি এমন হলো যে মদ খাবি না বলে ঠিক করেছিস? মৃন্ময় প্রতিমের কাঁধে হাত রেখে বলল, তোর আর তোর বউয়ের থাপ্পড় খেয়ে চোখ খুলল আমার। তোদের আমার বিবেকের গালে দেওয়া সপাটে 2টো থাপ্পড় আমায় বুঝিয়ে দিয়েছে আমি কোথায় ভুল ছিলাম। সত্যি আমি বুঝতে পারছিলাম না এই মারাত্মক নেশাটা আমার দাম্পত্য জীবনটাকে কিভাবে স্লো পয়জন করে মারছিল। তুই সেদিন ঠিকই বলেছিলি প্রতিম, অন্যের বউয়ের দুঃখে আঁতেল হয়ে দুঃখী হওয়া খুব সহজ, কঠিন হলো নিজের বউয়ের কষ্টগুলোকে উপলব্ধি করে উপশম করা। আমি কোনোদিন মদ মুখে তুলব না সেটা নয়, তবে এখন বেশ কিছুদিন খাবো না, কারণ এখন আমি মদ খাই না, মদ আমায় খায়। যেদিন বুঝবো আমি কোল্ড ড্রিঙ্কস আর হার্ড ড্রিঙ্কস একই রকম ভাবে একই গ্লাসেই থামাতে পেরেছি, সেদিন হয়তো খাবো, না হলে কোনো দিন আর মুখে তুলব না ওই বিষ। ওই জিনিসটা আমাকে আমার প্রিয়জনদের কাছ থেকে দূরে করে দিচ্ছে। আজ যদি আমি ওদের অনুভূতির দাম না দিই, কাল হয়তো প্রিয়া, আমার মেয়েরা, এমনকি আমার বাবা মাও আমার অনুভূতির দাম দেবে না। এই জিনিস আমাদেরকে আরো একা করে দিচ্ছে। টাপুরের চোখের জল আমায় প্রিয়ার অদৃশ্য চোখের জলকে দেখতে সাহায্য করেছে। তাই তোরা খেতে চাইলে খেতে পারিস, আমি না করব না, কিন্তু আমি খাবো না।
তাহলে প্রত্যেকবারের মতো এবারও 2টো রুম বুক করেছিস যে? প্রশ্ন ছুড়ল আরেক বন্ধু দীপেন। যদি তোরা খাস তার জন্য। আমি তোদের গল্পে অ্যাকম্পানি দেব, খুব বেশি হলে রাত 12টা পর্যন্ত, তারপরেই নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ব। এবার আর কৃষ্ণনগরে প্রিয়াকে একা ঘরে রাত কাটাতে দেব না আমি। বল তোরা কি খাবি? ভ্যালেন্টাইন আনবো? প্রতিম বলে উঠল, আমিও খাবো না, আমাকে বাদ দিয়ে প্ল্যান কর তোরা। মৃন্ময় বলল, কেন রে, খাবি না কেন? প্রতিম দাঁত খিচিয়ে বলল, শালা, তুমি আমার থাপ্পড়কে ভদ্রলোক হওয়ার চেষ্টা করছো, আর আমি তোমায় ভদ্রলোক বানিয়ে নিজের ছোটলোক হয়ে থাকবো নাকি? আমিও যেদিন এটাকে একটা গ্লাসে বাঁধতে পারবো সেদিন খাবো, না হলে কোনো দিন খাবো না। বাকি বন্ধুরা ওদের কথা শুনে একে একে পিছনে সরতে লাগলো। দলের সবচেয়ে বড় 2 নেশারু যখন মদের আসর থেকে বাদ রাখছে নিজেদেরকে, তখন সেই মদের আসর আর জমবে না। তার চাইতে বরং এই আসর না বসাই ভালো। দীপেন এরপরে জিজ্ঞেস করল, তাহলে আজ আর আমাদের রাতের আড্ডা হবে না, তাই তো? মৃন্ময় বলল, হবে, তবে একটু অন্যরকম ভাবে। এবার শুধু আমরা বন্ধুরাই আড্ডা দেব না, আমাদের আড্ডার আসরে আমাদের বউয়েরাও বসবে। আজ কোনো বন্ধুদের আড্ডা নয়, বন্ধুদের ফ্যামিলিরও আড্ডা হবে। সবাই যে যার মতো ঘরে ফিরে গেল, নিজেদের বউদের নিয়ে এক জায়গায় জড়ো হয়ে আড্ডার আসর জমাবে বলে। প্রতিম মৃন্ময়কে একা পেয়ে বলল, সেদিন নেশার ঘরে তোকে যা বলেছিলাম ভুলে যাস ভাই। আমার নিজেরও মনে নেই তোকে ঠিক কি বলেছিলাম, তবে বেফাস যে কিছু বলেছি সেটা বুঝেছিলাম। মৃন্ময় হাসতে হাসতে বন্ধুকে জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস গাল পেরেছিলি, না হলে প্রিয়াকে হয়তো চিরকালের মতো হারাতাম আমি। সেদিন রাতে হোটেলের ঘরে হাসির আলোড়ন উঠল, প্রাণ খোলা হাসি, যার কলধ্বনি বলে দিচ্ছে ঘরের প্রত্যেকটা মানুষ কত সুখী। এই হচ্ছে বিধির বিধান। তাই এক মদের ঘরে বলা কিছু কথা একটা মানুষের গালে থাপ্পড় হয়ে পড়ল, যার শব্দে নেশা ছুটে গেল সেই মানুষের, আর তার সূত্র ধরেই নেশা ছুটল আরো কিছু মানুষের। সঙ্গ যেমন মানুষের খারাপ করে, ঠিক তেমনি সঙ্গ মানুষের ভালোও করে, শুধু দরকার সঠিক নির্বাচন। তাই তো মৃন্ময় দেখানো রাস্তায় সবাই যেমন মদ ধরেছিল, ঠিক তেমনি মৃন্ময় দেখানো রাস্তা ধরেই সবাই মদের আসর থেকে বেরিয়ে আসলো। বন্ধুদের দলে যার বেশি ব্যক্তিত্ব থাকে তার বিবেকের গালেই থাপ্পড়টা পড়া উচিত, তবেই সেই দলের সবাই সঠিক পথে হাঁটবে। কথায় আছে না, ইঞ্জিন যেদিকে যায় ট্রেনের বগিও সেদিকেই ধাওয়া দেয়।